নতুন একটা টপিক শুরু করব। ঠিক আছে, এটা হচ্ছে চ্যাপ্টার 2। আগের গুলাতে সমস্যা আছে স্যার। আগের গুলিতে সমস্যা আছে? জি স্যার, বুঝি তো নাই স্যার ঠিক মতো। এইটা কিছুটা শুরু করি, তারপরে আবার ওগুলিতে যাবো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে স্যার। এই পিডিএফটা সবার কাছে আছে তো? এই বইটা আছে স্যার সবার ক্লাস কাছে? স্যার বই আছে স্যার। আচ্ছা, চ্যাপ্টার স্যার 10। ক্লাস শুরু করার আগে আমার কিছু কথা আছে স্যার। হ্যাঁ বলো। স্যার এই বলো। যে আমি গতকালকে হাফ ক্লাস ছিলাম, তারপর আমি ভিডিও দেখলাম, ভিডিওতে একজনের ফোন ভাইব্রেশন করছে, অমুক ডিস্টার্ব। স্যার এইভাবে স্যার ক্লাস করা প্রচন্ড ডিস্টার্ব স্যার। স্যার আপনি তো সবাই ওয়ার্নিং দিয়ে দেন, যারা ডিস্টার্ব করবে তাদের স্যার অ্যাটেন্ডেন্স দিয়েন না। স্যার খুব বিরক্ত লাগে। বুঝতে পারছি, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি। ঠিক আছে, তোমরা বুঝো অবস্থাটা, দেশের পরিস্থিতি বুঝতেছো। কেউ যদি এরকম অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটায়ও না, যেটার জন্য প্রবলেম হয় সবার। ঠিক আছে, কারণ প্রত্যেকেই এই পরিস্থিতিতে যে পড়াশোনা করতেছো তোমরা, এইটার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আমি। তোমরা পড়াশোনায় আসতেছো, কারণ সবাই একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আছি আমরা। আসলে ভবিষ্যৎ কি হবে, আর বিশেষ করে এখন যদি দেখা যায় যে আগামী 5-6 মাস ইউনিভার্সিটি না খুলে, তাহলে কি পড়াশোনা বন্ধ থাকবে তোমাদের 5-6 মাস? তোমরা তো, কারণ সকল ইউনিভার্সিটি যেহেতু অনলাইনে ক্লাস নিচ্ছে, তা সেই হিসাবে আমাদেরও অনলাইনে ক্লাস চালায় যেতে হবে। এখন যদি তোমরা হ্যাঁ, তোমরা বাকিরা সবাই একটু কেয়ারফুল হও, যেটা হচ্ছে, আর তোমরা সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমরা তো এখন লিডিং ডিপার্টমেন্ট। তোমরা যদি এই অ্যাক্টিভিটিস গুলি তোমরা একটু আরো ঠিকঠাক মতন, আর এটা রেকর্ড হচ্ছে পুরো জিনিসটা, তোমরা বুঝতে পারতেছো। এই রেকর্ডটা আমরা আপলোড করতেছি, এই রেকর্ডটা বিভিন্ন জায়গায় যাবে। এটা তোমাদের ভার্সিটির বিশ্ববিদ্যালয়ের সুনাম এটার সাথে জড়িত। ঠিক আছে, শুধু তোমাদের ব্যাপার না, এটা পুরো স্যার আমার কথা বিশ্ববিদ্যালয়ের সুনাম জড়িত। ক্লাসটা যেন স্যার নিট এন্ড ক্লিন থাকে। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু কাইন্ডলি মিউট করে রাখো। ঠিক আছে, মিউট করে রাখো, যাতে বাকিদের কথাগুলো বুঝতে সুবিধা হয়। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আমাদের আজকের চ্যাপ্টার হচ্ছে ক্যাপাসিটর। এখানে ক্যাপাসিটরের সংজ্ঞা দেওয়া আছে। ক্যাপাসিটর তোমরা পড়ছো, ইন্টারমিডিয়েটেও পড়ছো, আমি এত ডিটেলসে এখন আর যাব না। ক্যাপাসিটর হচ্ছে দুইটা চার্জ থাকে, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, দুই রকম চার্জ থাকবে। অনেকে মনে হয় স্যার ঢুকতে চাইতেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ পার্টিসিপেন্ট বাড়ছে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমি কি করছি তাদেরকে। এখন ক্যাপাসিটরের মূলত হচ্ছে, এটা দুইটা প্লেট থাকে। ঠিক আছে, দুইটা প্লেটের মধ্যে মধ্যকারে আমাদের চার্জ থাকবে, পজিটিভ এবং নেগেটিভ চার্জ থাকবে। ঠিক আছে, এই এই যে চার্জ, তাদের ভিতরে একটা আকর্ষণ কাজ করে। এবং এই যে এখানে ক্যাপাসিটরের সিম্বল দেওয়া আছে, দিস ইজ দ্য সিম্বল অফ ক্যাপাসিটর। ঠিক আছে, এখানে এর ভিতরে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এই ক্যাপাসিটরের দুই প্লেটের মাঝখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এই চার্জের কারণে। সেই ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন আমরা এটা দিয়ে বের করতে পারি। ইলেকট্রিক ফিল্ড ইটালিক ই দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়াল টু F by Q, that means force divided by স্যার এটাকে কি বলে একটু আবার বলবেন? ইলেকট্রিক যে ফিল্ড। চিহ্নটাকে এটা ইটালিক ই আর কি, ইটালিক ই, ইটালিক অক্ষর। হ্যাঁ, ইটালিক অক্ষর, এটা ইটালিক অক্ষর। তা এইটাকে আমরা প্রকাশ করতে পারি ফোর্স ডিভাইডেড বাই চার্জ, যার ইউনিট হচ্ছে, ফোর্সের ইউনিট কি নিউট্রন, আর চার্জের ইউনিট হচ্ছে কুলম। ঠিক আছে, এই ইউনিটগুলি কিন্তু আমাদের জানতে হবে, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট, ইউনিটগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই ফোর্সকে আমরা এইটা এই সূত্র দিয়ে প্রকাশ করতে পারি। ফোর্স কে ইজ ইকুয়াল, ফোর্স এফ ইজ ইকুয়াল টু, কে হচ্ছে এটা একটা ধ্রুবক, ইনটু Q1 Q2 ডিভাইডেড বাই R স্কয়ার। আর হচ্ছে তাদের মধ্যকার ডিসটেন্স। তাদের মধ্যকার ডিসটেন্স কত, সেটা R দ্বারা প্রকাশ করা হয়। তাই এখানে বোঝানো হচ্ছে যে একটা চার্জ যদি 1 কুলম হয়, ঠিক আছে,
1 কুলম্ব চার্জ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ফোর্স F is equal to এত এই সূত্র দ্বারা প্রকাশ করা যায়। এখানে F is equal to F এর মানটা বসানো হয়েছে, কিউ কিউ কাটাকাটি চলে যাবে, F বাই কিউ থাকবে, F বাই কিউ এখানে মানগুলো বসানো হয়েছে, মানগুলো বসায়া জাস্ট কাটাকাটি কইরা আমরা এই ইলেকট্রিক ফিল্ড সমান সমান কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার এইটা আমরা পাই। এরপরে দেখি আমাদের কি হচ্ছে, কি দেখানো হচ্ছে, ক্যাপাসিটেন্স কি জিনিস। এখানে ক্যাপাসিটর দেখানো হয়েছে, দেখো এই ক্যাপাসিটরকে আমরা, ক্যাপাসিটরে আরেকটা জিনিস মনে রাখতে হবে, ক্যাপাসিটর আমাদের ডিসি সার্কিটে ক্যাপাসিটর কাজ করবে, এসি সার্কিটে কিন্তু ক্যাপাসিটর কখনো কাজ করে না। এটা কি কারণে করে না এটা পরবর্তীতে আমরা দেখাইয়া দিব। কারণ এসি সার্কিটে ক্যাপাসিটরের যে ক্যাপাসিটেন্স, আমরা রেজিস্টরের ক্ষেত্রে বলি রেজিস্ট্যান্স, তার মানে তার ভিতরে কি পরিমাণ বাধা থাকে, যে ইলেকট্রিসিটি চলাচলে কতটুকু বাধা প্রদান করে সেটা মেজার করা যায় রেজিস্ট্যান্স দিয়ে। এরকম ক্যাপাসিটরের ভিতরেও কতটুকু বাধা প্রদান করবে ইলেকট্রিসিটি চলাচলে সেটা আমরা প্রকাশ করি ক্যাপাসিটেন্স দিয়ে। তো এই ক্যাপাসিটেন্সের পরিমাণ অনেক বেড়ে যায়, ঠিক আছে, ক্যাপাসিটেন্সের পরিমাণ, এবং যাকে ক্যাপাসিটেন্স এবং এই ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন্ডাকটেন্স, এই দুইটাকেই আবার বলা হয় রিঅ্যাকটেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স। এই ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু রেজিস্ট্যান্স। এই ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্সের পরিমাণ বেড়ে যায়, মানে বাধার পরিমাণ ইনফিনিটি হয়ে যায় আমাদের কিসের ক্ষেত্রে, এসি সার্কিটের ক্ষেত্রে। এটা আমাদের সূত্র আছে, সূত্র দিয়ে আমরা প্রুফ করে দেখাইতে পারি। যার কারণে যে এখানে তোমার বাধার পরিমাণ ইনফিনিটি হয়ে যাবে, তার ভিতর দিয়ে তো কারেন্ট ফ্লো সম্ভব হবে না। যাই হোক, এইটা একটা নর্মাল ক্যাপাসিটরের দেখানো হয়েছে। ক্যাপাসিটরের দুইটা প্লেট, একটাতে পজিটিভ চার্জ আছে আরেকটাতে নেগেটিভ চার্জ আছে, এবং মাঝখানে এয়ার গ্যাপ থাকে মাঝখানে। ওকে স্যার, মাঝখানে কি এয়ার গ্যাপ থাকে? মানে আমি একটা ক্যাপাসিটরে দেখছিলাম কাগজের মতো থাকে আর কি। মাঝখানে তো কাগজ থাকুক, অ্যাকচুয়ালি হয়তো কাগজ দিয়ে দিছে, কিন্তু বেসিক্যালি গ্যাপ থাকবে মাঝখানে, ঠিক আছে, হ্যাঁ মাঝখানে গ্যাপ থাকবে। এখানে এই যে বলা আছে, দিস এলিমেন্ট কনস্ট্রাক্টেড সিম্পলি অফ টু কন্ডাক্টিং সারফেস সেপারেটেড বাই দ্য এয়ার গ্যাপ ইজ কল্ড ক্যাপাসিটর। স্যার টনি জয়েন দিতে চাইতেছে স্যার, অ্যাপ্রুভ দেন। আচ্ছা, এখানে তো দেখাচ্ছে না, সবাইকেই অ্যাপ্রুভ দেওয়া আছে। স্যার ওই বলতাছে ঢুকে না, কিছু দেখা যায় না। মনে হয় জয়েন করে বাইরে হয়ে গেছে, আবার জয়েন, আবার ই করতে বল, লিংকে ক্লিক করে আবার ঢুকতে বল, আবার লিংকে, হ্যাঁ আবার ই করতে বলো, কারণ আমার এখানে কিছু কিছুই দেখাচ্ছে না। আমার এই স্ক্রিনে দেখায় কিন্তু অ্যাডমিট করতে চাইলে কেউ এটা দেখাচ্ছে, ঠিক আছে। ক্যাপাসিটেন্স ইজ এ মেজার অফ, এখানে ক্যাপাসিটেন্সের সংজ্ঞা দেওয়া হয়েছে। The capacitance is a measure of capacitor's ability to store charge on its plate, or in other words, is storage capacity. The capacitance দিয়ে বোঝানো হচ্ছে যে ক্যাপাসিটরটা কি পরিমাণ চার্জ স্টোর করে রাখতে পারবে তার প্লেটে, সেটা দিয়ে আমরা বুঝবো। যেটার ক্যাপাসিটেন্সের পরিমাণ বেশি, সে বেশি চার্জ স্টোর করে রাখতে পারবে, যার কম, সে কম চার্জ স্টোর করে রাখতে পারবে। The higher the capacitance of a capacitor, the greater the amount of charge storage on the plate for the same applied voltage. যেটার ক্যাপাসিটেন্স বেশি, সেটার কিন্তু চার্জ স্টোর করার ক্ষমতা বেশি থাকবে। তা এটা বলা হচ্ছে, ক্যাপাসিটর হ্যাজ এ ক্যাপাসিটি অফ 1 farad if 1 coulomb charge is deposited on the plate by a potential difference of 1 volt across this plate. মানে ক্যাপাসিটেন্সের একক হচ্ছে ফ্যারাড। 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স মানেটা কি? 1 ফ্যারাড ক্যাপাসিটেন্স অর্থ হচ্ছে 1 কুলম্ব চার্জ যদি দুইটা ক্যাপাসিটরের দুইটা প্লেটের মধ্যে অবস্থান করে, এবং তার মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স, ওই দুইটা প্লেটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যদি 1 ভোল্ট হয়, তখনই আমরা তাকে 1 ফ্যারাড বলবো। এই ক্যাপাসিটেন্সের
ইকুয়েশন দেওয়া আছে ক্যাপাসিট্যান্স C = Q বাই B, প্রত্যেকটা বলা আছে C হচ্ছে ফ্যারাড, ক্যাপাসিট্যান্সের ইউনিট ফ্যারাড, Q কুলম্ব, B ভোল্টেজ। এটাকে আমরা Q = CV এইভাবে দিতে পারি। এখানে একটা সিম্পল ম্যাথ দেওয়া আছে, if এত electrons are deposited on the negative plate of a capacitor by an applied voltage of 60 volt, find the capacitance of the capacitor। এতগুলি ইলেকট্রন যদি ডিপোজিট হয় একটা ক্যাপাসিটরের নেগেটিভ প্লেটে, অ্যাপ্লাইড ভোল্টেজ যদি 60 ভোল্ট হয়, তাহলে তার ক্যাপাসিট্যান্সের ভ্যালু কত? আর বলা হচ্ছে if 40 volt are applied across এত মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, find the charge of the plate। ওকে, তা বলা হচ্ছে প্রথমে আমরা বের করে নিচ্ছি যে find the number of coulomb of charge, মানে কত কুলম্ব চার্জ অ্যাকচুয়ালি এই এতগুলি ইলেকট্রনে কত কুলম্ব চার্জ হয় সেটা আমরা বের করে নিচ্ছি। 1 কুলম্ব সমান সমান এতগুলি ইলেকট্রনের চার্জ, এতগুলি ইলেকট্রনের 6.242 × 10⁻18 ইলেকট্রনের চার্জ সমান সমান হয় 1 কুলম্ব। এটা এখন তুমি ঐকিক নিয়মে তাইলে বের করতে পারো, তাহলে এতগুলি ইলেকট্রন সমান সমান কত কুলম্ব চার্জ, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে 1.32 মাইক্রো কুলম্ব। মাইক্রো, দিস ইজ মাইক্রো মিন্স 10⁻³ ঠিক আছে। স্যার এটা মিলি না স্যার? সরি দিস ইজ মিলি ঠিক আছে, মিলি। আমি ওই 10⁻³ ঠিকই বলছি, কিন্তু তোমাদের মাইক্রো আর মিলিতে কি হয়ে গেছে, যাই হোক পরেরটা আবার মাইক্রো স্যার। হ্যাঁ, মিলি কুলম্ব। ওকে, তা ঠিক আছে, তাইলে এখন আমরা ক্যাপাসিট্যান্স বের করি। C = Q বাই B, মানগুলি বসাইলে পরে এই যে পরেরটা কিন্তু আবার মাইক্রোফ্যারাডে আসছে। তা তোমরা করবা কি, ক্যালকুলেশন করার সময় মিলিটাকে 10⁻³ করে নিবা, কইরা তারপরে দেখবা এখানে কিন্তু আসবে 22 × 10⁻6, অবশ্যই -6 আসবে, -6 ফ্যারাড। তার মানে তুমি 22 × 10⁻6 মানে লিখতে পারো 22 মাইক্রোফ্যারাড। বুঝতে পারছো? এরপরেরটা বলা হচ্ছে তোমার C এর ভ্যালু দেওয়া আছে এবং B ভ্যালু দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে আর ক্যাপাসিট্যান্সের ভ্যালু দেওয়া আছে। যেখানেই ফ্যারাড দেখবা মানে বুঝতে হবে যে এটা ক্যাপাসিট্যান্সের মান দেওয়া আছে। তার মানে তাইলে তুমি ডাইরেক্ট বসায় দিলে কত চার্জটা পেয়ে যাবা এত মিলি কুলম্ব। ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি, ইলেকট্রিক ফিল্ড E = V/D, ভোল্টেজ ডিভাইডেড বাই ডিসটেন্স, বা কতটুকু দূরত্বের মধ্যে আছে। যেটা দেখানো হয়েছে যে দিস ইজ ক্যাপাসিটর, চার্জগুলি এইভাবে ফ্লো হয়, চার্জগুলো সবসময় ইলেকট্রিসিটি পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, সেই ক্ষেত্রে এটাও দেখানো হয়েছে ইলেকট্রিক ফিল্ডটাও ওই একই জিনিস, পজিটিভ থেকে নেগেটিভের দিকেই ফ্লো করে, সেটাই দেখানো হয়েছে। তা ক্যাপাসিটরের মাঝখানে যে এয়ার থাকে, স্যার বারবার কথা আটকে যেতেছে। আচ্ছা, ক্যাপাসিটরের মাঝখানে যে এয়ার গ্যাপ থাকে, বা আরেকজনের আগে বললো একটা ম্যাটেরিয়াল থাকে, এই কাগজ দেওয়া দেখছে, ইনসুলের কাগজ দেওয়া ছিল, এই ধরনের যাই থাকে তার একটা ডাইইলেকট্রিক, ঠিক আছে, স্ট্রেংথ থাকে, এটাকে বলা হয় ডাইইলেকট্রিক স্ট্রেংথ। সেটা এখানে দেখানো হয়েছে যে ডাইইলেকট্রিক স্ট্রেংথ কত, যে তার ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ ফ্লো করতে পারবে সেটার উপরে ডিপেন্ড করে ক্যাপাসিট্যান্সের মান ভেরি করে। তা যেটাকে বলা হয় তোমার পারমিটিভিটি। ঠিক আছে, পারমিটিভিটিকে এপসাইলন দ্বারা প্রকাশ করা হয়। এপসাইলন এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। এপসাইলন নট হচ্ছে এয়ারের পারমিটিভিটি, এয়ারের বাতাসের, আর এপসাইলন হচ্ছে মাঝখানে যদি কোনো ম্যাটেরিয়াল ইউজ করা হয় সেই ম্যাটেরিয়ালের পারমিটিভিটি কত, সেটা দিয়ে আমরা এই এপসাইলন আরটা বের করতে পারি। এপসাইলন আর ইজ অলসো কল্ড ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট।
ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করা হয়। এখানে বিভিন্ন জিনিসের ডাইইলেকট্রিক স্ট্রেংথ দেওয়া আছে, কোনটার কত, এয়ারের কত, তারপরে সিরামিকের কত, পোর্সিলিনের কত, অয়েলের কত। ক্যাপাসিট্যান্স আমরা এইভাবে বের করতে পারি, C is equal to epsilon A by D। A হচ্ছে এরিয়া, D হচ্ছে ডিসটেন্স, আর epsilon is equal to epsilon naught into epsilon r। epsilon naught এর মানটা ফিক্সড, এটা আমরা জানি 8.85 into 10 to the power minus 12। epsilon r এর মানটা আমাদের দেওয়া থাকবে অবশ্যই, সেইভাবে আমরা বের করতে পারবো। তা epsilon এখানে আবার দেখানো হয়েছে যে epsilon r is equal to আমরা দেখাইতে পারি C by C naught, তার মানে C is equal to epsilon into C naught। C naught হচ্ছে যদি এয়ার দেওয়া থাকে সেই ক্ষেত্রে ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত হবে মাঝখানে। আমরা এই ম্যাথটাতে চলে যাব, एग्जांपल 10.3। এই ম্যাথটায় দেখানো হচ্ছে ফর দ্য ক্যাপাসিটর অফ ফিগার ফাইন্ড দ্য ক্যাপাসিট্যান্স। এটার ক্যাপাসিট্যান্স এই ফিগারটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। এরপরে দেওয়া আছে যে এই ফিগারের মধ্যে দুইটা প্লেটের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 48 ভোল্ট, তাহলে তাদের ইলেকট্রিক স্ট্রেংথটা কত হবে, ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথটা। ফাইন্ড দ্য চার্জ অন ইচ প্লেট, দুইটা প্লেটের চার্জের পরিমাণ কত। তো প্রথমে ডিটা বের করে নিছে, এগুলো যে দেখো ডাবল দাগ দেওয়া আছে, দুইটা উপরে ছোট ছোট দাগ, ছোট ছোট দুইটা দাগ দিয়ে বোঝানো হয় ইঞ্চি, ঠিক আছে। আর যদি একটা দাগ দেওয়া থাকতো তাইলে বুঝাইতো ফুট। দুইটা দাগ দেওয়া থাকলে এই যে এখানে যেটা এই যে 2 ইঞ্চি 1/32 ইঞ্চি, এটা হচ্ছে মাঝখানে ডিসটেন্স ডি। ডিটা ইঞ্চিটাকে মিটারে নিচ্ছে, এখানে 1 মিটার সমান সমান এত ইঞ্চি, 39.37 ইঞ্চি, ঠিক আছে। 1 মিটার সমান সমান এত ইঞ্চি, তাই ইঞ্চিটা দেখানো হয়েছে। এইটাকে তাইলে আমরা মিটারে নিয়ে গেছি, মিটার থেকে মিলিমিটারে নিয়ে গেছি আমরা, ঠিক আছে। তা এই ক্ষেত্রেও এরিয়াটাকেও করা হয়েছে কি, আমাদের এরিয়া যেটা আছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 2 ইঞ্চিটাকেও মিটারে নেওয়া হয়েছে। মিটারে নিয়ে এটা যেহেতু এরিয়া অবশ্যই মিটার স্কয়ার হবে, মিটার স্কয়ার করা হয়েছে। এইখানে তোমরা একটু দেখে নিবা, এটা এখানে লেখছে মিলিমিটার, কিন্তু এখানে দেখা যাচ্ছে এটাকে নিচে মিটারে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখবা, এত যদি আসে, যদি ডিরেক্টলি এইটা ক্যালকুলেশন করলে এত আসে, তার মানে ওইটা মিটারই থাকবে। আর যদি এটা দেখা যায় যে না মিটার হয় না, তার মানে এটা মিটার হবে না, এটাও স্বাভাবিক, মিলিমিটারই হবে, মানে এত হবে না। তোমরা এটা মিটারে রাখতে পারো, এটারও মিটারে রাখবা, ইনটু 10 to the power minus 3 বা যা আসে, ঠিক আছে, অত মিটার, এটাও মিটারেই রাখবা তোমরা। এই প্রশ্নটা সবগুলো মিটারে থাকলে, একই ইউনিট থাকলে আমাদের জন্য সুবিধা। তারপরে এখানে C is equal to আমরা জানি epsilon naught into epsilon r A by D। epsilon naught এর মান ফিক্সড, এয়ার এর পারমিটিভিটি, এটা ডাইরেক্টলি এখানে বসায় দিতে হবে। আর epsilon r এর মান যদি কোনো দেওয়া না থাকে তাহলে সেটা 1 ধরে নিতে হবে। এখানে দেওয়া নাই epsilon r এর মান, সেটা 1 ধরে নাও। তারপর দেখো এখানে আছে পিকো ফ্যারাড, ঠিক আছে। তা এটা কত আসে সেটা তোমাদের দেখে নিতে হবে ক্যালকুলেশন কইরা, তারপরে এটা পিকো হবে না ন্যানো হবে না মাইক্রো হবে সেটা তোমরা কিন্তু ক্যালকুলেশন কইরা তারপরে বের করবে। অনেক ক্ষেত্রে বইয়ের মধ্যে অনেক ভুল থাকে ক্যালকুলেশনে, এটা প্রিন্টিং মিস্টেক থাকে। ইলেকট্রিক ফিল্ড বের করার জন্য E is equal to V by D। V এর মানও জানি আমরা, D হচ্ছে তাদের মধ্যকার ডিসটেন্স, D এর মান জানি। দেখো এইখানে কিন্তু মিটারে প্রকাশ করছে, এইখানে মিলিমিটার লিখছে, অতএব তোমরা এটা মিলিমিটার না, এটা মিটারেই করবা। এখানে রেজাল্ট যা আসে 10 to the power minus 3 থাকতে পারে, এটার সাথে -2 থাকতে পারে, যা থাকবে ওইটা দিয়ে এটা মিটারেই রাখবা। Q is equal to C into V, গুণ করো, এটা ন্যানো কুলম্ব আসছে। তো ক্যালকুলেশন কইরা দেখবা, এখানে পিকো আছে, পিকোটারে তুমি পিকোতে রাখার দরকার নেই, এটা এই ক্যালকুলেটরে যা আসবে সেটা রেখে তারপর গুণ দিয়ে তারপরে দেখবা যে এটা কততে কি হয়, ন্যানো হয় না পিকো হয় না
মাইক্রো হয়। ওকে, তা এরপরের ম্যাথটা যেটা, এরপরের ম্যাথটাও আমাদের সিম্পল ম্যাথই। এই ম্যাথটা তোমরা বাসায় করবা নিজেরা, তোমরা নিজেরা দেখবা। এটা আশা করি নিজেরা দেখলেই পারবা। 10.5টাও তোমরা দেখবা, দেখে নিবা বাসায়। আমরা মোটামুটি ক্যাপাসিটরের এরপরে আমরা আর কিছু জিনিস দেখবো। খুব বেশি কমপ্লিকেটেড ইস্যুতে যাব না আমরা, যেগুলো একেবারে ইম্পর্টেন্ট দেখানো প্রয়োজন সেই জিনিসগুলি আমরা দেখাবো। সিরিজ প্যারালাল একটা আছে ক্যাপাসিটর। Capacitor in series parallel, 10 article number 10.11। এটা দেখো, এখানে দেখানো হচ্ছে ক্যাপাসিটর গুলি এখানে সিরিজে আছে। হ্যাঁ, কেউ কি কিছু বলতেছো? ক্যাপাসিটর গুলো এখানে সিরিজে আছে। সিরিজে থাকলে ঘটনা কি হয় সেটা এখানে বলা আছে। ফর ক্যাপাসিটর ইন সিরিজ, চার্জ গুলি সব সমান হবে। টোটাল চার্জ ইজ ইকুয়াল টু Q1 ইজ ইকুয়াল টু Q2 ইকুয়াল টু Q3, মানে প্রত্যেকটার চার্জই সমান সমান হবে ক্যাপাসিটর সিরিজে থাকলে। ভোল্টেজ ই সমান সমান প্রত্যেকটা V1 প্লাস V2 প্লাস V3, এই তিনটার যোগফল হবে। টোটাল সাপ্লাইড ভোল্টেজ ইজ ইকুয়াল টু। ওকে, আর যে ব্যাপারটা হচ্ছে এই টোটাল যে ক্যাপাসিটেন্সটা কি হবে? টোটাল ক্যাপাসিটেন্সটা এরকম হবে। প্যারালালের ক্ষেত্রে আমরা যেরকম রেজিস্ট্যান্সের প্যারালালের ক্ষেত্রে আমরা যেই সূত্র ইউজ করতাম সেই সূত্র ইউজ করতে হবে ক্যাপাসিটর সিরিজে থাকলে। তার মানে এটা কিন্তু টোটালি ওইটার বিপরীত, রেজিস্টারের বিপরীত। রেজিস্টারের ক্ষেত্রে সিরিজে থাকলে আমরা সিম্পলি যোগ করে দিছি, কিন্তু না, ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজে থাকলে এটা প্যারালালের সূত্র ইউজ করতে হবে টোটাল ক্যাপাসিটেন্স বের করার জন্য। এখানে এই যে প্যারালালের সূত্র দেখানো হয়েছে, প্যারালালের সূত্র এর আগেও জানো তোমরা। আর যদি প্যারালালে থাকে ক্যাপাসিটর প্যারালালে থাকলে সেটা বিহেভ করবে সিরিজের মতন। কথা কিছু বোঝা যায় না, কাইটা কাইটা আসতেছে। কেন এটা রেজিস্টারের বিপরীত? কেন বিপরীত? আসলে তো কেনর উত্তর এটার বিহেভিয়ার এরকম, ঠিক আছে? যে এইটা ক্যাপাসিটরটা দেখা গেছে যে কেনটা তো আসলে ওইভাবেই করা যায় না। ওইটা মেন হচ্ছে যে রেজিস্টর, আমরা দেখছি যে রেজিস্টরের রেজিস্ট্যান্স তুমি যদি মিটার দিয়ে মাপো, সিরিজে মাপলে দেখা যায় যে তার যোগফলের সমান হয়। ঠিক আছে, কথা বুঝতে পারতেছো? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। সিরিজে যেই সময় আমরা বসায় যদি আমরা এটার রেজিস্ট্যান্স মাপি, দেখা যায় যে তার যোগফলের সমান হয়। কিন্তু ক্যাপাসিটর আমরা যদি সিরিজে বসাই, তখন আমরা যদি ক্যাপাসিটেন্স মেজার করি আমাদের মাল্টিমিটার দিয়ে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ক্যাপাসিটেন্স তাদের যোগফলের সমান পাই না। তখন দেখা যায় যে এই সূত্র অবলম্বন করে, প্যারালালের সূত্র। কথাটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু মানে প্র্যাকটিক্যালি যা ঘটে সেটাই আমরা সূত্র আকারে দেখাইছি। জিনিসগুলি এরকম, এমন না যে আমরা সূত্র এটা বানাইছি দেখে এটা এরকম বিহেভ করে। বুঝা গেছে? স্যার, এটা অ্যাকচুয়ালি এটার বিহেভিয়ার, মানে সে এরকম বিহেভ করে, এটাই হচ্ছে ব্যাপার। এটা তেমন কোনো কিছু না। এই এটার ক্ষেত্রেও দেখা যায় যে এটা প্যারালালি যে সময় আমরা, বাকিরা একটু মিউট করে রাখো, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি, সবাই মিউট করো। ওকে,
এখন দেখা যাচ্ছে যে তাইলে এই ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হচ্ছে ঘটনাটা, এটা এই প্যারালাল থাকলে সে সিরিজের মতন আচরণ করতেছে প্যারালাল থাকা অবস্থায়। সেই ক্ষেত্রে আমরা ক্যাপাসিটেন্স ওই প্যারালাল অবস্থায় কিন্তু আমরা সিম্পলি যোগ করে দিতে হবে টোটাল ক্যাপাসিটেন্স। এবং চার্জের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। তাই এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এটা সিরিজে দেওয়া আছে, এটা টোটাল ক্যাপাসিটেন্স বের করতে বলা হয়েছে, প্রতি প্লেটে চার্জ কত, ফাইন্ড দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। সেই ক্ষেত্রে যেহেতু সিরিজে আছে আমরা কিন্তু কি করতে হবে, আমাদের এই ক্যাপাসিটেন্স বের করতে গেলে এই প্যারালালের সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। প্যারালালের সূত্র এটা টোটাল যা বের হবে সেটাকে এটা সিটি বের করতে হবে, তার মানে দ্যাট মিন্স 1 দিয়ে আবার ডিভাইড করতে হবে, 1 দিয়ে ডিভাইড করে তারপরে বের করতে হবে। আর কিউটি বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিউটি ইজ ইকুয়াল টু কিউ1 প্লাস কিউ2 প্লাস কিউ3। আমরা বলছি সিরিজে থাকলে তার যে চার্জগুলো সেগুলো সমান হয়, তাইলে সিটি ইনটু ই, সিটি ইনটু ই এই হচ্ছে ব্যাপার। তাহলে সিটি ইনটু ই আমাদের মনে হয় ওই ইসেতে এটাতে 40 মিনিট করে টাইম দেওয়া থাকে, আর সম্ভবত এই 10 মিনিট টাইম আমরা পাবো আর কি, এরপরে অটোমেটিকলি হয়ে যাবে। তারপরে আমরা আবার এইটাতে আবার অ্যাড হবে, এটা আবার স্টার্ট করব আমি। ওকে, তা এখন দেখা যাচ্ছে কি তাইলে এই তোমাদের কিউটি ইজ ইকুয়াল টু আমরা এই সিটি ইনটু ই সমান সমান আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রত্যেকটার ইন্ডিপেন্ডেন্ট চার্জ। আর ভোল্টেজ V ইজ ইকুয়াল টু Q1 বাই C1, V2 Q2 বাই C2, V3 Q3 বাই C3, এবং E ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু সবগুলি ভোল্টেজের যোগফল। এটাও আমরা দেখবো এটা ঠিক হয় কিনা। হ্যাঁ, আমরা দেখছি, আমরা পাবো যেমন সবগুলি ঠিকই আছে। এই হচ্ছে ব্যাপার। স্যার পরীক্ষা তো সামনে, এত ম্যাথ করে শেষ করতে পারবো স্যার? হ্যাঁ, খুব বেশি দিচ্ছি না, স্যার, কিন্তু আমি একেবারে সিম্পল দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমি তোমাদের বলি, তোমাদের যেহেতু অনলাইনে পরীক্ষা হবে, কথাটা বুঝো, অনলাইনে পরীক্ষা হওয়ার কারণে এই ঘটনাটা হচ্ছে যে তোমাদের কিন্তু এই অনলাইনে হওয়ার কারণে সুবিধাটা হচ্ছে যে তোমরা কিন্তু এটা ইটস লাইক এ ওপেন বুক এক্সামের মতন হবে, ঠিক আছে? তোমরা বই দেখেই পরীক্ষা দিতে পারবা, ঠিক পরীক্ষা না, আমরা যে অ্যাসাইনমেন্ট গুলি দিব সেটাই ইটস লাইক স্যার আমাদের তো বলছে খালি ভাইবা হইব স্যার। হ্যাঁ, অ্যাসাইনমেন্টের কথা আমাদের বলে তো নাই, বলছে ভাইবা অ্যাসাইনমেন্ট বলছে। অ্যাসাইনমেন্টটা কি জমা দিতে হইব, প্রেজেন্টেশন। অ্যাসাইনমেন্টটা কি স্যার কইরা জমা দেব, সেটাই কইরা করার পর জমা দেব। অ্যাসাইনমেন্ট জিনিসটা কি? না অ্যাসাইনমেন্ট নির্দিষ্ট টাইম থাকে, টাইমে কমপ্লিট করে আমরা জমা দিয়ে দেই। আর সেইটাই ওইটাই নির্দিষ্ট টাইম তো অবশ্যই দেওয়া থাকবে, এইটাই ইটস লাইক এ ওপেন বুক এক্সাম। কথা বোঝা গেছে? কয়দিন দেওয়া হবে স্যার হ্যাঁ, টাইমটা? কয়দিন দেওয়া হবে স্যার টাইমটা অ্যাসাইনমেন্টের জন্য, কমপ্লিট করার জন্য? কয়দিন দিব না মনে হয়, ঠিক আছে? এটা কয়দিন দেওয়ার মতন কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না, ওইরকম অ্যাসাইনমেন্ট না। এটা নিয়ে এখনো সিদ্ধান্ত পুরোপুরি হয় নাই, তবে অবশ্যই টাইম লিমিট থাকবে। হয়তো অ্যাসাইনমেন্ট বলতে আমি তোমাদের 10টা ম্যাথ দিলাম, কথা বুঝতে পারছো? হ্যালো স্যার প্রেজেন্টেশনের বিষয়ে? হ্যাঁ, প্রেজেন্টেশনের বিষয়টা সেটা প্রেজেন্টেশনের টপিক দিয়ে দেওয়া হবে, ওইটার উপরে প্রেজেন্টেশন দিবা। যেমন ধরো ক্যাপাসিটরের উপরে প্রেজেন্টেশন কি আমরা একা করতে পারি না গ্রুপ ওয়াইজ স্যার? সেটা এখনো সিদ্ধান্ত হয় নাই, বুঝতে পারছো? সেটা তোমাদের এমনিতে অন্য টিচাররা কি বলছে? স্যার এখনো পর্যন্ত কোনো কিছু মানে শুনতে পাইনি ওরকম কোনো কিছু এখন যে প্রেজেন্টেশন এইভাবে নেওয়া হবে। আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলে স্যার এই ভাইবার মতো করে এক্সামটা নেওয়া হবে এই ব্যাপারে শিওর হইছি, তবে অ্যাসাইনমেন্টের ব্যাপারে খুব একটা বেশি শিওর হতে পারি না এখন পর্যন্ত, ইনফরমেশন যা পাইছি। তো যতদূর জানলাম যে প্রত্যেককে ভাইবার মতো করে নেওয়া হবে। যদি প্রত্যেকের ভাইবার মতো করে নেওয়া হয় তাহলে প্রেজেন্টেশনটা স্যার ইন্ডিভিজুয়াল করে যায়, গ্রুপ ওয়াইজ করে না, ব্যাপারটা এরকম। আর এই অ্যাসাইনমেন্ট বা কুইজের ব্যাপারগুলো অত বেশি ব্যাপারে কথা বলা হয় নাই, তবে মানে অনলাইন ক্লাসের মানে পুরো ধরনের অনলাইন ক্লাস যেভাবে হয় অন্যান্য ভার্সিটিতে বা ইন্টারন্যাশনালি ওইভাবে শুরু করা হবে আগামী সেমিস্টার থেকে।
যেটা ব্যাপার হচ্ছে ওই সেটাই আর কি, এখনো পুরোপুরি ওই নির্দেশনা আসে নাই আর কি, বুঝতে পারছো? আর বা ওইটা ডিপার্টমেন্টেরও একটা ব্যাপার আছে, ডিপার্টমেন্ট কিভাবে নিবে, ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট আবার ভেরি করে, ঠিক আছে? এখন কারো কারো দেখা যাচ্ছে যে অ্যাসাইনমেন্ট সাপোজ ইংলিশ ডিপার্টমেন্টে যেরকম হবে সায়েন্সের সাবজেক্টে তো ওইরকম দেওয়া যাবে না, এটা এটা ডিফার করবেই, এই হচ্ছে ব্যাপার। স্যার এখন ডিপার্টমেন্ট হেড না? হ্যাঁ, এখন ওই ডিপার্টমেন্টের একাডেমিক কমিটি সিদ্ধান্ত নিবে যে কিভাবে তারা নিবে। তবে আমি যতটুকু বুঝতেছি যে তোমাদের ক্ষেত্রে হয়তো দেখা গেল যে আমি 10টা ম্যাথ দিয়ে দিলাম, ঠিক আছে? 10টা ম্যাথ দিয়ে দিলে অবশ্যই সেটার একটা টাইম লিমিট থাকতে হবে। ওই টাইম লিমিটের ভিতরে সাপোজ 10টা ম্যাথের ভিতরে সাপোজ তোমাদের যদি বা এরকমও হইতে পারে, অবশ্যই টাইম লিমিট দেওয়া থাকবে যে আমি এতগুলি ম্যাথ দিলাম, এই ম্যাথগুলি তোমরা, এটাই আমরা অ্যাসাইনমেন্ট আকারে নিব, ঠিক আছে? ওই ম্যাথগুলি তোমাদের করে আবার জমা দিতে হবে, কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যেই দিতে হবে, এই হচ্ছে ব্যাপার। সেই ক্ষেত্রে তোমরা বই বই খুললা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। কথা বুঝতে পারছো? নাকি হ্যাঁ, সবার জন্য নাই? না সেই ক্ষেত্রে একটা অবশ্যই একটা স্যার, পলিসি assignment করা হবে। দিবেন, ধরো সেটা ধরো কি individual? আমার কথা শুনো, ধরো হয়তো এই যে জুমের ভিতরেই আসবা তোমরা, সাপোজ জুমের মধ্যে সবাই উপস্থিত থাকবা, জুমেই আমি এখানে দিয়ে দিব, কোশ্চেন দিয়ে দিব, ঠিক আছে? কি কি কোশ্চেন সেটা আমি দিয়ে দিলাম, তোমরা বাসার মধ্যে ওই সময়ের ভিতরেই লিখবা, ওইটা একটা টাইম লিমিট দেওয়া থাকবে, তোমাদের হয়তো জুমে কানেক্ট থাকতে হইতে পারে, ঠিক আছে? টাইম লিমিট দেওয়া থাকবে। কোনো কারণে কারো বাসায় কারেন্ট নাই, এই সমস্যা, আমার কথা শোনো, শেষ হইতে দিই, এটা এখনো সিদ্ধান্ত হয় নাই। তা কোনো কারণে দেখা গেল কেউ বললো কারেন্ট নাই, কোনো প্রবলেম বা কোনো ঝামেলা, তার জন্য আবার সেই ক্ষেত্রে আলাদা আলাদা কোশ্চেন দিতে হবে পরীক্ষা দেওয়ার জন্য, বুঝতে পারছো? স্যার, হ্যাঁ বলো। জি স্যার, আমাদের এক ক্লাসমেট মানে বাবার করোনা হয়েছে, তো ওদের ফুল ফ্যামিলিটা কোয়ারেন্টাইনে রেখে দিছে, তো ও তো এক্সামটা নাও দিতে পারে। ও এক্সাম না দিলে ও যখন সুস্থ হবে তখন দিবে, তখন ওকে হ্যাঁ, আলাদাভাবে ওইটাই। নিতে ওর হবে। অ্যাসাইনমেন্ট গুলা ভাই এখন মানে প্রেজেন্টেশন গুলা কি দেওয়া হবে? প্রেজেন্ট এখন ব্যাপার হচ্ছে এই ব্যাপারে আমরা জানাবো, ভার্সিটি হ্যাঁ কর্তৃপক্ষকে জানাবো, কন্ট্রোলার অফ এক্সাম স্যারকে জানাবো যে এই পরিস্থিতি, সে দিতে পারতেছে না, এখন তার ব্যাপারে সিদ্ধান্ত কি নেবেন। তখন ভার্সিটি কর্তৃপক্ষই একটা সিদ্ধান্ত দিবে যে এই একটা সলিউশন দিয়ে দিবে, আমাদেরকে জানাতে হবে, ঠিক আছে? অর্থাৎ সিআর যে আছো বা দায়িত্বে যে আছো, সে অবশ্যই আমাদেরকে জানাবে। আরাফাত শুনতেছো? হ্যাঁ শুনতেছি। আরাফাত স্যারকে একটু তুমির কথাটা একটু বুঝায় বল। হ্যাঁ, আর স্যার এই আমাদের আরেকজন ক্লাসমেট আছে, ও ইতেকাফে গেছে, মানে 10 দিন ধর্মীয় অনুযায়ী মসজিদে থাকবে, তো ওর প্রেজেন্টার ব্যাপারে কথা হবে। হ্যাঁ, ও মনে হয় আমাকে ফোন দিছিল আর কি। ওর জি ওই যে স্যার। অ্যাটেন্ডেন্স তোমরা দিচ্ছ না, সিআর তো অ্যাটেন্ডেন্স দিতেছে আমাকে, সিআর কে হ্যাঁ, বললে সিআর ওর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, তাইলে অসুবিধা নেই। তাহলে স্যার আমাদের যে দুইজনের প্রবলেম, তাদের আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা কি সিয়ার দিবে? হ্যাঁ, যে দুইজনের প্রবলেম আছে ওইটা সিআর দিয়ে দিক, তাইলেই হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এখন যেটা কি 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 বলতেছিলাম, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এগুলো সিদ্ধান্ত হবে, ওগুলো নিয়ে তোমাদের টেনশন করার দরকার নেই, যা সিদ্ধান্ত হবে তোমাদের ভালোর জন্যই হবে, যাতে তোমরাও সঠিকভাবে পরীক্ষা দিতে পারো। এবং আমাদের তো ইভালুয়েশন করতে হবে, বুঝছো? ইভালুয়েশন করার মানে হচ্ছে কি, যে যাতে যে পড়াশোনা করছে তাকে যাতে ইভালুয়েট করতে পারি, যে পড়াশোনা কম করছে তারাও যাতে ইভালুয়েট করতে পারি, এটাই হচ্ছে জি ইভালুয়েশনের স্যার। প্রসেস। এই প্রসেসটা ওইভাবেই করতে হবে। অর্থাৎ যেটা সিদ্ধান্ত নিবে ডিপার্টমেন্ট থেকে, ইউনিভার্সিটি থেকে, সেটা তোমাদের ভালোর জন্যই নিবে। তোমাদের কাজ পড়াশোনা করা, তোমরা পড়াশোনা করে দাও, তোমাদের এত চিন্তা করার প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমাদের মনে হয় এইটার টাইম শেষ হয়ে যাচ্ছে, বুঝছো? আর 1 মিনিট জি আছে, স্যার। আমি এটা আবার কানেক্ট করি, তোমরা একটু আবার কানেক্ট হও, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওই টাইম লিমিট থাকে তো।